অ্যাটেস্টেশন লেটারটাও কিন্তু আপনাকে সেই প্রভিন্স থেকে নিতে হবে। প্রাইভেট কলেজে এখানে চলে আসেন তাহলে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট পাবেন না। যে আপনি যখন ইন্টার এক্সাম দিবেন তার কয়েক মাস আগে থেকেই আপনাকে পাসপোর্টটা কিভাবে রেডি করতে হবে। Hello everyone, welcome back to Katha's blog. I hope you all are doing amazing. যারা হচ্ছে ইন্টার এক্সাম দেওয়ার পরে বা এইচএসসি এক্সাম দেওয়ার পরে কানাডা আসার প্ল্যান করছেন বাট কোনো আইডিয়া নেই যে কোথা থেকে শুরু করবেন এবং স্টেপটা কি হবে, বেসিক্যালি রোড ম্যাপটা কীরকম হবে, তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট একটা ভিডিও হবে। আপনার প্ল্যানটা যদি থাকে আমি এইচএসসি এক্সাম কমপ্লিট করার পরপরই দেশের বাইরে চলে যাব, তাহলে আপনার প্ল্যান সেটটা হওয়া উচিত এরকম যে যেদিন আপনি এক্সাম শেষ করবেন, আপনি প্র্যাকটিক্যাল যদি থাকে, সায়েন্সের স্টুডেন্ট যদি হয়ে থাকেন, প্র্যাকটিক্যাল যেদিন শেষ করবেন সেদিন থেকে আপনার একটাই গোল থাকবে যে আমি দেশের বাইরে পড়তে যাব। আর যারা কমার্স বা আর্টসের স্টুডেন্ট, একদম যেদিন লাস্ট এক্সাম থাকবে সেদিন থেকে আপনার সেম গোল সেট থাকবে যে আমি এনি হাউ দেশের বাইরে পড়তে যাব এবং আমি কোনো প্রকার টাইম ওয়েস্ট করব না। এই মাইন্ডসেটটা যদি আপনার থাকে, বিলিভ মি, আপনি ফার্স্ট ট্রায়ে বা সেকেন্ড ট্রায়ে ইজিলি ভিসা পেয়ে যাবেন এবং দেশের বাইরে পড়তে আসতে পারবেন। এখন আমরা যে ভুলটা করি, আমরা আসলে অনেক বেশি কনফিউজ থাকি যে এসএসসি এক্সামের পরে কি আমি ভর্তি পরীক্ষার জন্য ট্রাই করব, নাকি আমি আমার আইএলসে ফোকাস করব, নাকি হচ্ছে আমি ভর্তি পরীক্ষার জন্য অ্যাডমিশন কোচিং করব প্লাস আইএলসের জন্য কোচিং করব। বেসিক্যালি এটা হচ্ছে দুইটা নৌকায় পা দিয়ে চলার মতো একটা বিষয় হয়ে যায়। কারণ আপনি অ্যাডমিশন টেস্টের প্রতি যদি আপনি ফোকাস দিতে চান তাহলে কিন্তু আইএলসে আপনি 100% ফোকাস দিতে পারবেন না। আপনি যত ভালো স্টুডেন্টই হয়ে থাকেন না কেন, আমি মনে করলাম যে আপনি বুয়েটের একদম টপ র্যাঙ্কিং করার মতো স্টুডেন্ট আপনি, তারপরও আপনি যদি অ্যাডমিশন টেস্ট, আইএলস এবং ধরেন 3-4টা জায়গার জন্য অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন সব কিছু একবারে শুরু করেন, আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে জার্নিটা। কারণ দুইটা জার্নি কিন্তু দুই ধরনের। আপনি ডেফিনেটলি যদি লেটস সে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেন, আপনার আইএলস জার্নিটা দুইটা যদি আপনি মনে করেন যে সেম ওয়েতে আপনি প্রিপারেশনটা নেবেন, এটা কিন্তু কখনোই পসিবল হবে না। সো প্রথম স্টেপটা থাকবে আপনি লিটারালি একটা খাতা কলম নিয়ে বসতে হবে ফার্স্টে, এবং সেখানে নোট ডাউন করতে হবে যে আপনি কোন কান্ট্রিতে আসতে চান। আপনি যদি কোন কান্ট্রিতে আসতে চান সেটা সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনার জার্নিটা একটুখানি ডিফিকাল্ট হবে। লেটস সে আপনি ক্যানাডাতে আসতে চান। সো ক্যানাডাতে আপনি ব্যাচেলার করতে আসতে চান, ডিপ্লোমা না অ্যাডভান্স ডিপ্লোমা করতে আসতে চান, সেটা প্রথমে আপনি নোট ডাউন করবেন। আপনি যদি ব্যাচেলার করতে আসতে চান তাহলে আপনি 5টা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন এবং কোন কোন কোর্সে আপনি ইন্টারেস্টেড এরকম 3 থেকে 5টা কোর্সও আপনি সিলেক্ট করবেন। এখন আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, কোর্স সিলেক্ট করলেন, নেক্সট স্টেপ হবে যে সেই কোর্সে সেই ইউনিভার্সিটিতে আসার জন্য অ্যাডমিশন রিকোয়ারমেন্টগুলো কী কী। আমি বেসিক রিকোয়ারমেন্টটা নিয়ে কথা বলতে পারি, যেটা হচ্ছে আপনি যদি ক্যানাডাতে পড়তে আসতে চান আপনার আইএলসে ওভারঅল 6 অথবা 6.5 লাগবে, বাট কোনো ব্যান্ডে কিন্তু 5.5-এর নিচে থাকা যাবে না। আপনি যদি কোনো ব্যান্ডে 5.5-এর নিচে চলে আসে তাহলে আপনাকে ইএসএল প্রোগ্রাম নিয়ে আসতে হবে, যেটা আপনার ভিসার ক্ষেত্রে একটা নেগেটিভ ইফেক্ট ফেলতে পারে। সো অ্যাডমিশন রিকোয়ারমেন্ট নোট ডাউন করার পরে আপনাকে ফোকাস করতে হবে আইএলসের উপরে। এখন আইএলসটা কিভাবে শুরু করবেন? অনেকে আমরা যেটা করি যে আইএলস করতে হবে, আচ্ছা ঠিক আছে আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাই, সেখানে আমাকে সব কিছু শিখিয়ে দেবে। এটা অনেক বড় একটা ভুল। আপনি যদি কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে চান তার আগে আপনাকে নিজেকে বাসায় অ্যাটলিস্ট 1 সপ্তাহ সময় দিতে হবে আপনার বেসিকটা একটুখানি বোঝার জন্য। এখন বেসিকটা কিভাবে আপনি বুঝবেন ভালো না খারাপ, এই রিলেটেড আমার কিছু ব্লগ রয়েছে, ওটা চেক করে নিতে পারেন, বা আইএলসের জার্নিটা কিভাবে শুরু করবেন সেই রিলেটেডও আমার ব্লগ রয়েছে। আমি যদি ছোট করে একটুখানি বলি, ধরেন আপনি আইএলস একাডেমিকের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনি ডিরেক্টলি নীলখাতে যাবেন বা বাসার আশেপাশে যে বুক স্টোর রয়েছে ওখানে চলে যাবেন, গিয়ে আপনি কেমব্রিজের 9 to লেটেস্ট ভার্সন যে বইগুলো ওগুলো কিনে আনবেন। কিনে আনার পরে আপনি লিসেনিং থেকে শুরু করবেন। লিসেনিংয়ের 1-2টা মডিউল দেখবেন, ইউটিউবে প্রচুর ফ্রি রিসোর্সেস রয়েছে, ক্লাস রয়েছে আইএলসের ফ্রি, সেগুলো চেক করতে পারেন। চেক করে আপনি 1-2টা টেস্ট বাসায় দিবেন। প্রথমে খুবই জঘন্য নাম্বার পাবেন, দেখা যাবে আপনি 30-তে 40-তে হয়তো বা 5-6টা হচ্ছে, ইটস ওকে। জাস্ট এক্সামটা এজন্য আপনি বাসায় দিবেন যে আপনি বেসিকটা কোন পর্যায়ে আছে সেটা জাজ করার জন্য। লিসেনিং ধরেন আপনি 2টা টেস্ট দিলেন বাসায়, এরপর আপনি রিডিং নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, রিডিংয়ের 2টা টেস্ট দিলেন বাসায়, এরকম করে রাইটিং এবং স্পিকিং এগুলো আপনি দেখবেন যে আপনি আসলে কোন লেভেলে রয়েছেন। এরপরে 1 সপ্তাহ বাসায় নিজে এরকম প্র্যাকটিস করার পরে আপনি যদি মনে করেন আপনি কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়া প্রয়োজন, আপনি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যান।
পাশাপাশি আপনি যে বইগুলো কিনে এনেছিলেন ক্যামব্রিজে, বাসায় সেগুলো প্র্যাকটিস করতে থাকেন। এখন কোচিং সেন্টারে গেলেন, আপনার আইএলটিএস এর এক্সাম দিলেন এবং আপনার আইএলটিএস এর স্কোরও চলে আসলো। আইএলটিএস এক্সাম দেওয়ার পরে কিন্তু আপনার হাতে, আপনি যদি অনলাইনে এক্সাম দেন আপনার হাতে হয়তো বা 2-3 দিন টাইম থাকবে, বা পেপার বেস দিলে আপনার হাতে অলমোস্ট 2 উইকস টাইম থাকবে। সেই টাইমটার ভেতরে আপনি যে আগে ইউনিভার্সিটি এবং কোর্সগুলো সিলেক্ট করে রেখেছিলেন সেটা সম্পর্কে যদি আপনি আরও কিছু জানার থাকে, আপনি সেই ইউনিভার্সিটি বা কলেজগুলোকে ডিরেক্টলি ইমেল করেন। লেটস সে আপনি জানতে চাচ্ছেন যে সেটা টিউশন ফিটা কত, কয়টা সেমিস্টার রয়েছে, বা সেই কোর্সে কি আরও কিছু এক্সট্রা খরচ হবে কিনা যেটা দেখাচ্ছে সেটার বাইরে। এগুলো নিয়ে আপনার যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি তাদেরকে ডিরেক্টলি ইমেল করেন। পাশাপাশি আপনি ওয়েবসাইটটাও ঘাটাঘাটি করেন তাদের, যেন আপনার নিজেরও একটা বেসিক নলেজ হয়ে যায়। এখন মনে করেন আপনার আইএলটিএস এর এক্সামের রেজাল্ট প্রথমবারে খুবই ভালো হয়ে গেল, এবার আপনাকে অফার লেটারের জন্য অ্যাপ্লাই করতে হবে। অফার লেটার আমি বলবো যে কখনোই একটা কলেজ বা একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন না, কারণ আপনি অ্যাপ্লাই করলেই যে আপনার অফার লেটার চলে আসবে জিনিসটা এরকম না। মিনিমাম 2টা থেকে 3টা ইনস্টিটিউশনে আপনি অ্যাপ্লাই করে রাখবেন। আপনি যদি সেপ্টেম্বর ইনটেকে আসার প্ল্যান করেন, অ্যাটলিস্ট আপনাকে 4-5 মাস আগে অফার লেটারের জন্য অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে আমি মিনিমাম টাইমটা বলছি, অনেকে 6-7 মাস আগেও অ্যাপ্লাই করে রাখে। কারণ যেটা হয় যে মোস্ট ডিমান্ডেড কোর্স যেগুলো রয়েছে সেগুলোর অ্যাডমিশন ডেডলাইন কিন্তু অনেক আগেই ফুলফিল হয়ে যায়। সো অনেক সময় দেখা যায় যে 3-4 মাস আগে যখন আপনি ট্রাই করবেন তখন আপনাকে দেখাবে যে সেই কোর্সে আর কোনো সিট খালি নেই। এখন আপনি অফার লেটারও পেয়ে গেলেন, ইন দ্য মিন টাইম আপনাকে যেটা করতে হবে আপনার ব্যাংক ব্যালেন্সটা রেডি করতে হবে। আগের যে ব্যাংক ব্যালেন্সটার রিকোয়ারমেন্টটা ছিল যে 2 বছরের কোর্সের জন্য 32 লাখ টাকা আপনাকে দেখাতে হতো, এখন সেটা ইনক্রিজ হয়েছে। এখন আপনি চেষ্টা করবেন মিনিমাম ব্যাংকে 40 লাখ টাকা আপনাকে দেখানোর জন্য। সো 40 লাখ টাকা আপনি লিকুইড মানি দেখাতে পারেন, প্লাস আপনার জন্য প্রপার্টি অ্যাসেট কোনো কিছু থেকে থাকে, লেটসে আপনি ঢাকায় বা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায়, বা আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে আসতে চান সেখানে আপনার একটা বাড়ি রয়েছে, কিছু জমি রয়েছে, প্রপার্টি রয়েছে, আপনি সেগুলো কিন্তু আপনার অ্যাসেট হিসেবে শো করতে পারেন। এখন কি কি পেপার অ্যান্ড কি কি লাগবে এই সব কিছু রিলেটেড ব্লগ আপনি চেক করে নিতে পারেন। আমি জাস্ট আজকে আপনাকে স্টেপগুলো এক্সপ্লেন করছি। সো আপনার ব্যাংক ব্যালেন্সও রেডি হয়ে গিয়েছে, ইন দ্য মিন টাইম আপনার পেপার টেপার সব কিছু রেডি হয়ে গিয়েছে। এবার আপনাকে যেটা করতে হবে, ভিসা অ্যাপ্লিকেশনের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং ভিএফএসে গিয়ে সেটা আপনাকে ফাইলটায় যা যা থাকে সব কিছু সাবমিট করে দিতে হবে। এখন আপনি ফাইল সাবমিট করলেন, আপনার প্রোফাইল খুবই ভালো, আপনার ভিসা হওয়ার পসিবিলিটি খুবই বেশি। তাহলে আপনি যেটা করবেন যে আপনি যে প্লেসটাতে যেতে চাচ্ছেন সেই প্লেসটাতে আসলে বাসা কিভাবে খোঁজা যায় বা সেখানে জব ফ্যাসিলিটি কীরকম, এগুলো নিয়ে একটুখানি রিসার্চ করবেন। এবং সেখানে যদি আপনি পরিচিত কেউ থেকে থাকে তাদের সাথে আপনি একটু কন্ট্যাক্ট করার ট্রাই করবেন যে ওখানে গেলে আপনি তাদের দ্বারা কোনো হেল্প পেতে পারেন কি না। অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমার ক্যানাডাতে কেউ নেই, সো আমি কি ক্যানাডা যাওয়া সেফ হবে কিনা। আপনি যদি ক্যানাডাতে কেউ নাও থেকে থাকে তারপরও আপনি যে ইনস্টিটিউশনে অ্যাপ্লাই করেছেন, অফার লেটার পেয়েছেন, তাদের সাথে কন্ট্যাক্ট করেন। তারা আপনার পরিচিত কেউ না, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, বাট প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সেন্টার থাকে এবং তারা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে হেল্প করে থাকে। তারা যদি আপনাদেরকে হেল্প নাও করতে পারে, তারা হয়তো বা আপনাকে কিছু লিঙ্ক প্রোভাইড করবে বা কিছু রিসোর্স প্রোভাইড করবে যেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় যা যা হেল্প দরকার, লেটস সে আপনার এয়ারপোর্ট থেকে আপনাকে পিক আপ করার কেউ নাই সেটা, অথবা আপনি বাসা খুঁজে পাবেন কিভাবে সেটা, সব কিছু নিয়ে আপনাকে একটা গাইডলাইন ওরা শো করে দেবে। আচ্ছা, মনে করেন আপনার সব কিছু হয়ে গেল এবং আপনার ভিসাও হয়ে গেল। এখন ভিসা হওয়ার পরে আপনি কি করবেন, যে আপনি একটা প্ল্যান করবেন যে প্রথম মাসে ক্যানাডা আসার পরে আপনার থাকা খাওয়া, তারপরে গ্রোসারি করা বা এখানে ওখানে যাওয়া, সব কিছু মিলিয়ে আপনার কত টাকা খরচ হতে পারে। সেই খরচের টাকাটা আপনাকে ম্যানেজ করে রাখতে হবে এবং ধরে রাখতে হবে যে আপনি ক্যানাডা আসার পরে 3 মাস কোনো প্রকার জব পাবেন না। এখন আপনি যদি লাকি হয়ে যান আপনি ক্যানাডা ল্যান্ড করার পরের দিনই জব পেয়ে যেতে পারেন, বাট মিনিমাম 3 মাসের ব্যাকআপ আমি বলবো আপনার হাতে রাখা উচিত। কারণ এখন ক্যানাডার যা ওভারঅল সিনারিও, আমি কখনোই বলবো না যে আপনি 1 মাসের ব্যাকআপ হাতে নিয়ে আসেন। আপনি যদি 3 মাসের ব্যাকআপ থাকে, আপনি তাড়াতাড়ি কাজ পেয়ে গেলে ওই টাকাটা আপনার সেভিংসে চলে যাচ্ছে। আর যদি আপনি 3 মাস লেগে যায় কাজ পেতে,
তাহলে কিন্তু আপনি সেফ একটা জোনে থাকছেন, যে আপনাকে চিন্তা করতে হচ্ছে না বাসা ভাড়া কিভাবে দিবেন বা আপনি পড়াশোনা কিভাবে কন্টিনিউ করবেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে টিউশন ফি কিভাবে পে করব বা স্কলারশিপ পাওয়া যায় কিনা। আপনি যখন অফার লেটার পেয়ে যাবেন বা অফার লেটারের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনি ওদের ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন যে আপনি এন্ট্রান্স স্কলারশিপের জন্য এলিজিবল কিনা। এখন যদি আপনি সেটাও নিজে নিজে না করতে চান, ইউ ক্যান চেক ফ্লাইওয়েট কথা, আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। সেখানে গিয়ে আপনার ইনফরমেশন ওখানে যদি আপনি সাবমিট করেন, আপনি কোন ইউনিভার্সিটিতে কোন স্কলারশিপের জন্য এলিজিবল বা কোন কান্ট্রিতে আসতে চান, কোন কোর্সে আসতে চান, সব কিছু আপনাকে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হবে, এবং আপনি যদি ভিসা প্রসেসিংয়ে কোনো হেল্প লাগে সেটাও আপনাকে প্রোভাইড করা হবে। এখন দেখা গেল আপনি আইএলটিএস এক্সাম দিবেন, বাট আপনার কাছে আপনার পাসপোর্ট রেডি নাই। মেক শিওর আপনার পাসপোর্টটা আপনার হাতে রয়েছে, এবং অবশ্যই কেয়ারফুলি চেক করে নেবেন যেন সেখানে কোনো নামের ভুল না থাকে। দেখা গেল যে আপনার মা বাবার নাম অন্য পেপারসে একরকম দেয়া, আপনার পাসপোর্টে অন্যরকম দেয়া, এটা কিন্তু অনেক বড় একটা ভুল হয়ে যাবে। কারণ আপনি যদি পাসপোর্টের সাথে সব পেপারসের সাথে নামের এবং সব ইনফরমেশনের ম্যাচ না হয়, আপনার কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যাবে। সো এগুলো খুবই কেয়ারফুলভাবে আপনাকে দেখতে হবে, এবং অবশ্যই আইএলটিএস এক্সাম দেওয়ার আগে আপনার পাসপোর্টটা রেডি থাকতে হবে। এখন যদি আপনার পাসপোর্ট রেডি না থাকে, আমি বলবো যে আপনি যখন ইন্টার এক্সাম দিবেন তার কয়েক মাস আগে থেকেই আপনাকে পাসপোর্টটা কিভাবে রেডি করতে হবে, সেটার জন্য কি কি করতে হবে, নেসেসারি যে স্টেপগুলো সেগুলো নিয়ে নিতে হবে। অলরাইট, সো এই ছিল একটা ওভারঅল গাইডলাইন যে আপনি ইন্টারের পরে ক্যানাডাতে কিভাবে আসতে পারেন। এখন ইন্টারের পরে ক্যানাডা আসবেন কি আসবেন না, এটা অনেক বড় একটা ডিসিশন আপনার জন্য। কারণ অনেকেই মনে করেন যে ইন্টারের পরে ক্যানাডা যেতে পারলেই হলো, আমার ওখানে গিয়ে একবার ঢুকে গেলে আমার লাইফ অনেক সেটেল ডাউন। জিনিসটা এরকম না। আপনি যদি প্রপার একটা প্ল্যান না করে আসেন, লেটস সে আপনি ইন্টার এক্সাম দিয়ে এখানে চলে আসলেন এবং আপনি কোনো প্রকার রিসার্চ না করে যে কোনো একটা কোর্স নিয়ে চলে আসলেন, যে কোনো একটা কলেজে চলে আসলেন। এখন আপনি যদি পাবলিক কলেজে না আসেন, আপনি যদি কোনো একটা প্রাইভেট কলেজে এখানে চলে আসেন, তাহলে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট পাবেন না। সো কলেজ সিলেকশনের জন্য আপনাকে অবশ্যই একটা পাবলিক কলেজ এবং ডিএলআই এনলিস্টেড কলেজ আপনাকে সিলেক্ট করতে হবে। DLI Enlisted Colleges in Canada লিখে যদি আপনি গুগলে সার্চ দেন, তাহলে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন লিস্ট এই অপশনটা আপনি পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে ডিরেক্টলি নিয়ে যাওয়া হবে আইআরসিসির একটা ওয়েবসাইটে। আইআরসিসি মেইনলি হচ্ছে আপনাকে দেখিয়ে দিবে যে ক্যানাডাতে কোন কলেজগুলো, কোন ইউনিভার্সিটিগুলো ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনের আন্ডারে পড়ে। সো ডিএলআই এনলিস্টেড কলেজ মেইনলি হচ্ছে আপনি পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট পাবেন কি পাবেন না সেটা বলে দেয়। আমি আপনাদেরকে অন্টারিওর জন্য দেখিয়ে দিচ্ছি। সো অন্টারিওতে যদি আপনি এখানে সার্চ করেন, দেখবেন যে বেশ কিছু কলেজ ইউনিভার্সিটির নাম রয়েছে, কোথায় ক্যাম্পাস সেটাও দেখিয়ে দেবে, এবং পিজিডাব্লিউপি মানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল কিনা সেটা যদি আপনার এখানে নো দেখায়, তাহলে আপনি সেই কলেজে আসলে ওয়ার্ক পারমিট পাবেন না। ফার্স্টে যে স্কারবোতে একটা কলেজ দেখাচ্ছে, সেইখানে আপনার ইয়েস লেখা রয়েছে। তার মানে হচ্ছে আপনি যদি সেই কলেজটাতে পড়াশোনা করতে আসেন, আপনার পড়াশোনা যখন শেষ হয়ে যাবে তখন আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করলে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। আলগনকিন কলেজ দেখাচ্ছে, যেটা স্কারবোর ক্যাম্পাসটা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল। আমি শুধু অন্টারিওরটা দেখালাম, আপনারা চাইলে অন্য যে কোনো প্রভিন্সেরটাও একইভাবে দেখে নিতে পারেন। আমরা যদি আবার আইআরসিসির ওয়েবসাইটে চলে যাই, এখানে আপনি দেখবেন যে মাই অ্যাপ্লিকেশন, ভিজিট, ইমিগ্রেন্ট, ওয়ার্ক এবং স্টাডির একটা অপশন রয়েছে। স্টাডির অপশানে গেলে এখানে বেশ কিছু অপশন আপনাকে দেখাবে, যেমন আপনার কোন প্রভিন্সে আসতে হলে আপনার অ্যাটাস্টেশন লেটারটা প্রয়োজন হবে, আপনার নতুন রিকোয়ারমেন্ট কী কী ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য, এই সব কিছু। সো এখন আপনি যে প্রভিন্সে আসতে চান সেখানে আসার জন্য আপনার প্রভিন্সিয়াল অ্যাটাস্টেশন একটা লেটার লাগবে। তার মানে সেই প্রভিন্সটা আপনি সেখানে পড়তে যাওয়ার জন্য আপনাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, এই লেটারটা আপনাকে অবশ্যই নিয়ে নিতে হবে। নতুন কিছু ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবিলিটি চেঞ্জ হয়েছে, ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে, সেটাও দেখে নিতে পারেন। এবং স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনের জন্য বা স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য আপনাকে কি কি করতে হতে পারে, এই সব কিছু আপনি আইআরসিসির এই ওয়েবসাইটে গেলে স্টাডি সেকশনের আন্ডারে পেয়ে যাবেন।
সো আমি বলব যে প্রিপারেশন শুরু করার আগে একটুখানি বেসিক আইডিয়া নিয়ে নেবেন যে স্টাডি ইন ক্যানাডা অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই পুরা জার্নিটার জন্য আপনার আসলে কী কী করতে হতে পারে, বা ইন ফিউচারও আপনার যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো যদি আপনি দেশ থেকে একটু দেখে আসেন তাহলে আপনি অন্য 10টা স্টুডেন্টের থেকে অনেক বেশি নলেজেবল থাকবেন। এসে আপনি পড়াশোনা করে আবার ব্যাক করতে চান, তাহলে আপনি যে কোনো ইউনিভার্সিটি যে কোনো কলেজে চলে আসতে পারেন, সেটা প্রাইভেট হলেও আপনি কিছু যায় আসে না। বাট আপনার প্ল্যানটা যদি থাকে এখানে এসে আপনি ওয়ার্ক পারমিট পাবেন এবং আপনি এখানে সেটেল ডাউন হতে চান, তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আপনি কোন প্রভিন্সে আসতে চান, কোন সিটিতে আসতে চান, কোন প্লেসে আসতে চান, এটাও আপনাকে একটু রিসার্চ করতে হবে। কারণ আপনি যদি প্ল্যান থাকে যে আপনি টিউশন ফি একটু হলেও নিজে কাভার দেবেন, ডেফিনেটলি আপনাকে একটা বিজি প্লেসে আসতে হবে যেখানে জবের অপরচুনিটিস অনেক ভালো, যেখানে আপনি ইজিলি এসে একটা বাসা খুঁজে পাবেন এবং যেখানে আপনি পড়াশোনার পাশাপাশি কাজ করে সেভিংস করতে পারবেন। এখন আপনি যদি চলে আসেন একটা ডেড প্লেসে, লেটস সে যেখানে কোনো জব নাই, যেখানে মানুষজন খুবই কম, যেখানে ওয়েদার খুবই খারাপ, আপনি কিন্তু ইনিশিয়ালি এসে সার্ভাইভ করাটা ডিফিকাল্ট হবে। কিন্তু আপনার প্ল্যান যদি থাকে আমি কোনো মতে 2-3 বছর সার্ভাইভ করে ইজিলি ওখানে পিআর পেয়ে যাব, ওখানে সেটেল ডাউন হয়ে যাব, আমার অনেক বেশি সেভিংসের দরকার নাই, তাহলে আমি বলবো যে আপনি ডেড যেই প্রভিন্সগুলো রয়েছে সেখানে চলে যান, সেখানে গিয়ে পড়াশোনা শেষ করেন, ওয়ার্ক পারমিট নেন, সেখানে সেটেল ডাউন হয়ে যান, তারপরে আপনি চাইলে বড় বড় সিটিগুলোতে ইজিলি মুভ করতে পারবেন। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। এটা একটা শর্টকাটে আমি শেয়ার করলাম যে স্টেপ বাই স্টেপ প্রসেসটা কীরকম হতে পারে এইচএসসির পরে ক্যানাডা আসার। আই হোপ যে এটা নিয়ে আপনার একটুখানি ডিসিশন মেকিংয়ে ইজি হবে আপনার জন্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে নক করতে পারেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে নক করতে পারেন। পরের বার দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব কথাস ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।